ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত এখন বিদেশে। প্রথমে একটু জানতে চাই, এই যে যুদ্ধবিরতি, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে লঙ্ঘনের একটি অভিযোগ উঠেছে, সেটি আসলে কতটা কার্যকর আপনার মনে হচ্ছে? আমার মনে হয় যে এটা খুব বেশি ইস্যুজ হবে না, কারণ দুই দেশে মনে করে যে এখন বিরতিতে যাওয়া উচিত। এই অবস্থায় পাল্টাপাল্টি হামলায় আর আসবে না, যেহেতু এক পক্ষ এখন অস্বীকারই করছে যে আমরা মারি নাই, তো তার মানে অন্য পক্ষ আবার মানে এটা অস্বীকারের পরে আবার গিয়ে মারবে, তখন একটা স্বাভাবিকভাবে তখন পুরোটাই ভণ্ডুল হয়ে যাবে। সো দুই পক্ষ এখন বুঝছে যে আসলে যুদ্ধ তো সমাধান নয়। তো এই পরিস্থিতিতে আমার মনে হয় ইরানও আগাবে না, ইসরায়েলও আগাবে না, এবং একটা শান্তি প্রক্রিয়ায় আমার মনে হয় আপাতত আমরা বলতে পারি যে এটা সমাধান হয়ে গেছে। এই পাল্টিটা মনে হয় আর হবে না তেমন একটা, যদি না বড় ধরনের কোনো কুমতলব না থাকে। যেহেতু ইরানও মেনে নিয়েছে এবং মানতে অনেকটা বাধ্য হয়েছে, এবং ইসরায়েলও মেনে নিয়েছে এবং তারও মানতে বাধ্য হয়েছে, কারণ দুই পক্ষ দেখছে যে কেউ কারো থেকে হার মানান না, দুই পক্ষ ক্ষয়ক্ষতি হচ্ছে, হোক ইরানের হয়তো বেশি কিন্তু ইসরায়েলের তো কম হচ্ছে না। ইসরায়েলের ক্ষয়ক্ষতি যদি আপনি দেখেন, সে তার আইটি সেক্টরে তার বিরাট একটা ক্ষতি, সারা ওয়ার্ল্ডের আইটি সেক্টর সে নিয়ন্ত্রণ করে। তার এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তার অর্থনীতি 12টা বাজবে। এমনিতে একটা রিপোর্টে দেখলাম যে তার $500 বিলিয়ন প্রতিদিন খরচ হচ্ছে। সো এটা কিন্তু তার অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা লাগবে। তারও সামরিক স্থাপনায় হামলা হয়েছে, তারও জনজীবন বিপর্যস্ত, তার লোকগুলো তো সাইপ্রাসে পালিয়ে গেছে, অনেকগুলো বিদেশে চলে গেছে। তো তার যারা আছে সেখানেও যখন একটা লোকেরও মৃত্যু হলে, যেহেতু হোল মিডল ইস্টে একমাত্র গণতান্ত্রিক দেশ তারা, তো সেখানে কিন্তু গণতন্ত্র যে আঙ্গিকে হোক সক্রিয় আছে, তো তাদের কিন্তু জবাবদিহি করতে হয়। এবং ইসরায়েলের মন্ত্রী আমি দেখলাম যে আপনার অপোজিশন লিডার, সে গাজাটাও হত্যা বন্ধ করতে বলেছে। তার মানে কি? তার মানে এটার পরে ওইটাতেও তারা যেতে চাচ্ছে, যে যাতে শান্তিপূর্ণ থাকে, জনজীবনে যাতে একটা শান্তি ফিরে আসে। এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হলো, ইরানেও কিন্তু ক্ষতি হয়েছে এবং ইসরায়েলেও ক্ষতি হয়েছে, সেটি সম্পর্কে কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আপনার কি মনে হচ্ছে যে আসলে কতটা ক্ষতি হতে পারে? ক্ষতি অবশ্যই হয়েছে। আমি যেটা ইসরায়েলের কথা তো আপনাকে বললাম অলরেডি, তাদের জনজীবন বিপর্যস্ত, তাদের অর্থনৈতিক একটা ক্ষতি আছে। তারা যতই সমৃদ্ধশালী রাষ্ট্র হোক, যখন ক্ষয়ক্ষতি শুরু হয়, যখন যুদ্ধের মতো একটা ঘটনায় জড়িয়ে যায়, এবং তারা কিন্তু যুদ্ধ নতুন না, তারা অলরেডি 2 বছর ধরে চালাচ্ছে গাজার সাথে, এবং তাদের প্রতিনিয়ত যুদ্ধ লেগে আছে হামাসের সাথে বা হিজবুল্লাহর সাথে। সো এইরকম একটা পরিস্থিতিতে ইরানের সাথে একটা ডিরেক্ট যুদ্ধে চলে যাওয়া তাদের জন্য কিন্তু চরম একটা মানে অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সব দিক দিয়ে একটা চরম কী বলবো, খারাপ পরিস্থিতির দিকে তাদের দেশ চলে যেতে পারে। কিন্তু তাদের একটা শান্তিরও বিষয় আছে, যেটা তারা অলরেডি প্রকাশ করেছে। আমরা ইরানের একটা টার্গেট ছিল, ইরানকে আমরা লুকডাউন করব, ইরানকে করেছে সেটা। ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে তারা হামলা করেছে, তাদের বিশেষ বিশেষ বিমান ঘাঁটিগুলোতে হামলা করেছে। সামরিক বাহিনীর, আমি এর আগেও বলছিলাম যে একটা ব্যাপক একটা ক্ষতি করেছে, তাদের মানে আপার লেভেলের অনেকগুলো কর্মকর্তাকে তারা হত্যা করেছে। এই যে হামলার কথা আপনি বলছেন, এই হামলা করে কি ইরানকে আসলে আমরা যুদ্ধজয়ী বলতে পারি কিনা? কেউ জয়ী না, এখানে দুই পক্ষই যার যার মতো জয় হিসাব করবে। কিন্তু আমার দৃষ্টিতে আপাতত ইরান জয়ী হচ্ছে আমি বলতে পারবো না। ইরানের একটা জিনিস এখানে আপনি বলতে পারেন যে তাহলে কি তাকে যে টার্গেট করা হয়েছিল, যে তার সামরিক স্থাপনাগুলো, নিউক্লিয়ার প্ল্যান্ট পুরোটাই ধ্বংস করে দেবে, সেটা করতে পেরেছে কিনা? আপাতত দৃষ্টিতে আমরা বলবো যে পারেনি, বরং উল্টো হবে। ইরান এখন খেয়ে পরে মানে মাঠে নামবে যে তারা যাতে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে পারে। তারা এই কর্মসূচি মোটেও বাদ দেবে না, কারণ এটা তারা চালিয়ে যাবে। তাদেরকে যতই চুক্তি হোক, যতই নাকে খত দিয়ে আলোচনার টেবিলে বসানো হোক, তারা এই কর্মসূচি বাদ দেবে না, এটা পরিত্যাগ করবে না। বরং মিডল ইস্টে অন্য কোনো রাষ্ট্র, ইভেন সৌদি আরবও পারমাণবিক ক্ষমতা অর্জন করার জন্য চেষ্টা করতে পারে, কারণ তারা দেখেছে যে এই শক্তি যখন থাকে তখন আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এই শক্তি যার নাই তাকে আক্রান্ত করছে, এবং এই শক্তি একটা বিরাট, পারমাণবিক অস্ত্র শক্তি একটা বিরাট শক্তি। তো তারা চাইবে, এবং মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রের পক্ষে এই সক্ষমতা অর্জন করা কোনো ব্যাপার না।
কারণ তাদের আর্থিক সমৃদ্ধি আছে, কিন্তু তারা কি করছে, শান্তি রক্ষার্থে তারা এগুলোতে যায়নি। কিন্তু তারা যখন দেখে যে একটার পর একটা আক্রান্ত হচ্ছে ইসরায়েল দ্বারা, তারা নিজেরাও নিজেদের ব্যাপারে চিন্তা করতে পারে। কিন্তু কারণ ইরানের পরিস্থিতি যে কালকে তাদের হবে না কে জানে। ইরান ইতিমধ্যে ইসরায়েল ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানেও হামলা হতে পারে, এই ধরনের হামলা যদি তারা শেষ টার্গেট থাকে, টার্গেটেও তারা হামলা করতে পারে। তারা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় এমন কোনো রাষ্ট্রকে আশেপাশে থাকতে দেবে না। তো আপাতত দৃষ্টিতে আপনি যে ক্ষয়ক্ষতির কথা বলেন, আমি মনে করি যে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ভালো একটা জিনিস হচ্ছে যে তারা বুক ফুলিয়ে আবার এই কর্মসূচিতে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অন্তত 13 তারিখ যুদ্ধ শুরু হলো, আজকে 24 তারিখের মধ্যেই এই যুদ্ধটা শেষ হয়েছে। জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে, যে ভীতি তৈরি হয়েছে বিশেষ করে তেহরানে, সেগুলো কমেছে। সেটা একটা পজিটিভ দিক। আমার মানবতাবাদী যারা আছি তারা এটাকে ওয়েলকাম করব, এবং হোল মিডল ইস্টের লোকজনই এটাকে ওয়েলকাম করবে, যাতে এই পরিস্থিতি বজায় থাকে। এই যুদ্ধবিরতি আসলে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য কোন দিক যাচ্ছে আসলে? মধ্যপ্রাচ্য তো আগের মতোই আছে, মিডল ইস্ট আগের মতোই করছে। তারা তো ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক যথারীতিভাবে চলছে। ইউএইর সাথে তো তার ডাইরেক্ট কানেকশন আছে, সে তো কূটনৈতিক সম্পর্কই রেখেছে। কাতারের সাথে তার ভালো সম্পর্ক, কাতার এখানে মিডিয়েটর হিসাবে একটা ভূমিকা রাখছে ইরানের সাথে, যাতে ইসরায়েলের অবনতি না হয়। এবং কালকে কাতারে যে হামলা হয়েছে, কাতার সেটাতে তো মাইন্ড করে নাই। তারা বলেছে যে আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি বা হামলা, এগুলো হচ্ছে সাধারণ কথা। বা মিডল ইস্টে অন্যান্য রাষ্ট্রগুলো এই হামলার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে ইরান কাতারকে জানিয়ে করেছে, আমরা বন্ধু রাষ্ট্র, আমরা তোমাদের জনগণকে করছি না, কিন্তু আমরা আমেরিকান ইনস্টলেশনে হামলা করছি। আবার আমেরিকাও জানে তাদের এই হামলা কেমন। সেখানে মনে করেন 300 যদি যুদ্ধজাহাজ থাকে, 3টা যুদ্ধজাহাজ ছিল, তার মানে এগুলো আগে থেকে সরানো হয়ে গেছিল। ইরান যদি ইচ্ছে করে, মিডল ইস্টের আমেরিকান স্থাপনা যেখানে যেখানে আছে, সবটা রাষ্ট্রেই তো আছে, সিরিয়াত আছে, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, কোথায় নাই, মিশর, তো এত ইউএই, সবার কাছে তার আছে, তার ঘাঁটি আছে। সো এরা কিন্তু আতঙ্কিত, কোনো না কোনোভাবে এই ঘাঁটিতে যদি ইরান আক্রমণ করে তাহলে সবাই আক্রান্ত হবে। এবং ট্রাম্পকে কিন্তু তার দেশে জবাবদিহি করতে হবে। তুমি একটা জিনিস করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছো যেটা আমাদের জনগণকে নিরাপত্তাহীন করে দিয়েছে সারা ওয়ার্ল্ডে। এবং ইরান অন্যান্য ইভেন অ্যাম্বাসিতেও হামলা করতে পারে, এরকম উদাহরণ আছে তাদের অতীতে। সো এগুলো যখন পরিস্থিতি যখন তৈরি হয়, তখন ডেমোক্রেটরা বলেন, রিপাবলিকরা বলেন, সবাই চায় যে এটা বন্ধ হোক। এবং ট্রাম্পের উপর তার নিজস্ব দল থেকেও চাপ আছে, তার মাগা যে বাহিনী, তারা যে আমেরিকানকে গ্রেট দেখতে চায়, তাদেরও চাপ আছে। তো সার্বিকভাবে সেও একটা চাপের মধ্যে পড়ে এটা করেছে। কিন্তু তারপরে একটা কথা বলে যে ও কি করবে না করবে কেউ বলতে পারে না। সে বলছে যে আমি যখন ক্ষমতায় আসছি আমি যুদ্ধ করব না। এই ডেমোক্রেটরা যুদ্ধ করতো, আমরা যুদ্ধ থামিয়ে দেব, আমরা কেন আমাদের অস্ত্র আমাদের অর্থ এখানে ব্যয় করব। কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, সে যুদ্ধে জড়িয়ে গেছে। সে গাজা হামলাও চরম কিছু করে নাই। আজকে রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে সেখানে সে ভূমিকা রাখছে সত্য, কিন্তু এটা এখনও বন্ধ করতে পারে নাই। ইরানে তো সে সরাসরি আমেরিকাকে জড়িয়ে ফেলেছে, যেটা অতীতে তারা করে নাই। সো তার কথার কোনো ঠিক নাই। সে হামলা করবে বলে যে করতেও পারি, করবো না, 14 দিনে আমি সময় নিলাম, তার 2 দিনের মাথায় করে ফেললো। এখন যে সে বলছে যে অল কোয়াইট, আমার কথা মেনেছে, সবাই দুই পক্ষ শান্ত, এখন আর যুদ্ধ হবে না, এটাই যে ওর বিশ্বাস, সেটারও কোনো ঠিক নাই। 2 দিন পরে অর্থাৎ না আমরা ওই 3টা ইনস্টলেশনে যেগুলোতে মেরেছিলাম সেটা খুব ভালো করে হয় নাই, যে আরেকটা মেরে আসি। অলরেডি গত রাতে মেরেছে ও ইসরায়েলকে দিয়ে। সো আমরা আসলে ট্রাম্প যখন ক্ষমতায় তখন প্রিডিক্ট করা কিন্তু খুব কঠিন। তারপরে বলি যে আপাতত শান্তি মনে হয় প্রতিষ্ঠা হবে। এই যুদ্ধবিরতির পর তারপর আবার যুদ্ধের সম্ভাবনা আপনার কি মনে হচ্ছে, যে এটা কি বড় আকারে আসলে ধারণ করতে পারে কিনা? আমি খুব চিন্তা করি, আমার মনে হয় না খুব বড় আকারে ধারণ করবে। কিন্তু একটা ঠিক যে ইরান কখনো এটা গিভ আপ করবে না। ইরান তার এই কর্মসূচি চালিয়ে যাবে। তারা দরকার হলে পাকিস্তান থেকেও সহায়তা পেতে পারে, রাশিয়া থেকে পেতে পারে, তারা চায়না থেকে পেতে পারে।
তারা এই কর্মসূচি থেকে তারা কোনোভাবে দেবে না। তারা তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রকল্প, তাদের তো সেটা 60% অলরেডি আছে। এবং এই যে হামলা করলো, সে হামলায় আপনি যদি খেয়াল করে থাকেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমরা 3টা ধ্বংস করেছি, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে এমন কোনো প্রমাণ নাই। আর তারা যদি এরকম কোনো ধ্বংস করতো, তাহলে যেই যত গভীরে যাওয়ার কথা, মনে করেন ইসরায়েলি বিমান হামলা করে 6 ফিট যেতে পারে তারা যে সক্ষমতা, আর মার্কিনিরা যে বোমা মারলো সেটা 60 ফিট যেতে পারে। বলা হচ্ছে যে না 60 না, তাদেরটা 80 ফিট নিচে আছে। তার মানে কি ওই স্থাপনাগুলো আপনি ধ্বংস করতে পারেন নাই, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে পদ্ধতি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের এই এনরিচমেন্ট আপনি কিভাবে থামাবেন? তাদের যদি যেই ডিল থাকে যে আমরা করবই, এবং তাদের যদি প্রযুক্তি থাকে, প্রযুক্তি তো আর আপনি নিয়ে যেতে পারেন না। তৃতীয়ত এটা যে তারা গিভ আপ করবেন এবং সেটা যে যায় নাই, তার প্রমাণ হচ্ছে রেডিয়েশন নাই। হ্যাঁ, যদি আপনার হামলা হতো, যদি এমন ক্ষতিগ্রস্ত হতো, তাহলে তো একটা রেডিয়েশন তৈরি হইতো। কিন্তু ইসরায়েল বলেন আর ইরান বলেন, কেউ কি বলছে কোনো রেডিয়েশন হয়েছে এই হামলার ক্ষেত্রে? যেহেতু রেডিয়েশন হয় নাই, তার মানে হচ্ছে যে সরঞ্জামের কথা বলা হচ্ছে, সেই সরঞ্জাম অক্ষত আছে এখনও। তো এই অক্ষত যখন থাকা, তখন যে কোনো পদ্ধতিতে আসতে পারে। ইরানকে এখন যেটার ভয় হচ্ছে যে ইরান শুরু থেকে বলছিল আমরা কূটনৈতিক মধ্যস্থতা মেনে নেব, বাট এটা নিঃশর্ত হতে হবে, সত্য সাপেক্ষ হবে না। এখন যেহেতু এখন বন্ধ হয়েছে, পরবর্তী পর্যায়ে কী যায় আলোচনা, আমেরিকার সাথে হয়তো আলোচনা আবার পথ যেটা শুরু করেছিল সেটা আবার খুলতেও পারে। এটা ওমানে হওয়ার কথা ছিল, সেই যে হামলার আগে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটা আমার মনে হয় যে সেই বৈঠক যদি আবার শুরুও হয়, ইরানকে হয়তো জিরো মাত্রায় নিয়ে আসার, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নিয়ে আসতে হবে। এনরিচমেন্ট তোমরা এতটুকু বাড়াতে পারবে না, ইরান হয়তো সেটা মানবে না। তো এই মানা না মানার মধ্যেই চলবে। তখন কোথায় যায় আমরা ঠিক এই মুহূর্তে বলতে পারি না। তারপরেও আমরা একটু আশাবাদী যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে বা রাশিয়া আছে, অন্য অন্য রাষ্ট্রগুলো আছে, এবং ট্রাম্পের উপর তার দেশেরও একটা চাপ আছে। তার জনগণ যে চায়, যুদ্ধ চায়, সেটা তো প্রমাণিত না। তো সার্বিকভাবে আমার মনে হচ্ছে সহসা বড় ধরনের কোনো হামলা হয়, মানে যুদ্ধ বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ইরানেরও সেই সক্ষমতা নাই, অন্যরাও এখন মারতে চাইবে না। এই পরিস্থিতিতে অন্তত কিছুদিন শান্তিতে থাকবে। পরবর্তী পর্যায়ে কী হয় জানি না এখন। আর যে যুদ্ধবিরতির কথা বলছে, সেটা যদি টিকে থাকে, এখনো পর্যন্ত আমার মনে হয় এটা বড় ধরনের ইস্যু না যে পাল্টাপাল্টি অভিযোগ করছে। কারণ নিয়ত দুই দলেরই নিয়ত আছে যে আমরা যুদ্ধবিরতি মেনে নিয়েছি। ইরান যখন অস্বীকার করে, তার মানে হচ্ছে যে সেও মেনে নিয়েছে এবং সে যাবে না, ওই স্কেলে যেতে চায় না। জনাব আনিস আলমগীর, আমরা আপনার সঙ্গে আবার কথা বলবো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।